গুম ও হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। তত্ত্বাবধায়ক সরকার চায়নি বিএনপি, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেছে, জানালেন আইন উপদেষ্টা। কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না কমিশন, জানালেন সিইসি। মাঠ প্রশাসনকে বেআইনি নির্দেশনা দেয়া হবে না। অস্ত্র সমর্পণ না করলে হামাস নির্মূলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় সশস্ত্র বাহিনী পাঠাতে রাজি, হুঁশিয়ার ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গুম ও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 20 নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিদের মধ্যে মেজর জেনারেল 1 জন, ব্রিগেডিয়ার জেনারেল 7 জন, কর্নেল 2 জন, লেফটেন্যান্ট কর্নেল 4 জন ও মেজর 1 জন। এদিকে পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গেল 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 জন সেনা কর্মকর্তা রয়েছেন। বুধবার সকাল 7:15টার দিকে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা কর্মকর্তাদের আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশেপাশের সড়কে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 8:30টার দিকে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সেনা সদস্যরা একে একে তাদের হাজিরা নিশ্চিত করেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল, যাদের মধ্যে 14 জন সেনা কর্মরত ও 1 জন অবসরকালীন ছুটিতে রয়েছে। 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনাও দিয়েছে আদালত। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী 20 নভেম্বর ধার্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এইটা আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গুমের শিকার অনেকেই আজ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে ন্যায় বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন। গুমের মামলার বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক, তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের কোনো অবিচার হোক। সংসদ ছিল যে আজকে তাদের এইসব কি বলে আসামিদেরকে আনবে কিনা, যা হোক শেষ পর্যন্ত আনছে, বাধ্য হচ্ছে আসছে ওনারা, ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি যারা বিদেশ আছে তাদেরকে, আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে, বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সরকার নিরপেক্ষ ভূমিকাতেই আছে বলে মন্তব্য করেছেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করানোয় সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, প্রত্যেক দলই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে, তাতে বিষয়টি পরিষ্কার যে সরকার সঠিক পথেই আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আস্থার কোনো সংকট নেই বলে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট দেখা যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন শুরু হলেই তা কেটে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের হাজির হওয়া নিয়েও কথা বলেন ডক্টর আসিফ নজরুল। জানান, আদালতের প্রতি তাদের এই সহযোগিতাকে সরকার ইতিবাচক হিসেবেই দেখছে।
তবে তাদেরকে কোথায় রাখা হবে সে বিষয়টি একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। কি নির্বাচনকারী সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাত ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা 4টি পৃথক আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। গতকাল আপিল শুনানির প্রথম দিনে সুজন সম্পাদক সহ 5 জনের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বলেন, সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা বাতিল করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এতে পক্ষভুক্ত হন। দর্শক, এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিলের শুনানির সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেবা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে যে আপিল, তার শুনানির দ্বিতীয় দিন ছিল আজ এবং সেই দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আজকে একজন রিটকারী বদিউল আলম মজুমদার, তার যিনি আইনজীবী রয়েছেন, তিনি তার সাবমিশন সেটি শেষ করেছেন এবং তিনি তার কাছে প্রধান বিচারপতি আসলে জানতে চেয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি পুনর্বহাল করা হয় সেক্ষেত্রে আসলে সংসদের যে ক্ষমতা সেটি কি খর্ব করা হবে কিনা। তিনি জানিয়েছেন যে এর ফলে সংসদের যে ক্ষমতা সেটি খর্ব হবে না। একই সাথে তিনি প্রধান বিচারপতির কাছে যে তার নেতৃত্বাধীন যে বেঞ্চের কাছে তিনি বলেছেন যাতে এই যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে রায় দেওয়া হয় তাহলে রায় যাতে একটি বিষয় স্পষ্ট থাকে, সেটি হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার, তারাই কি আসলে তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞায় পড়বে কিনা, কিংবা অথবা নতুন করে কি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে কিনা, কিংবা তত্ত্বাবধায়ক সরকার কি আসন্ন জাতীয় নির্বাচন সেখান থেকেই আসলে বাস্তবায়ন হবে কিনা, সেই বিষয়টি তিনি বলেছেন যাতে রায়ে অন্তর্ভুক্ত করা হয়। আপনি জানেন যে এই মামলায় কিন্তু বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের পক্ষ থেকেও কিন্তু এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন এবং সেটির জন্য আগামীকাল কিন্তু আবারও এই মামলার শুনানি হবে। তখন বিএনপি এবং জামাতের যারা আইনজীবী আছেন তারা তাদের যে সাবমিশন সেটি রাখবেন। জেবা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, উচ্চ আদালত থেকে সঙ্গে ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, না হয় অশুভ শক্তিগুলোর আবির্ভাব হবে। ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ। সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে, যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলীয় দায়িত্বে যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক বিষয়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদায়নের তথ্য জানানো হয়েছে। হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন। আগামী নির্বাচনে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর নির্বাচনী আসন সিলেট 2 ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। নির্বাচন কমিশন কোনো অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না, আইন অনুযায়ী কাজ করবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে কমিশনার সানাউল্লাহ মিয়া বলেন, রাষ্ট্র ও জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন। জানান, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে 16 নভেম্বর। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলেও সাফ জানিয়ে দেন এএমএম নাসির উদ্দিন। সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে, বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। ইউএনওদের কোনো দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, দুপক্ষের সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে আর ছাড়া হবে না, আদালতে পাঠানো হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলণ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে আমিও একজন, আমরাও সবাই। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। আজকে আপনাদের এখানেও অনেকে হয়তো বা মনে করতে পারেন যে সামনে কি অবস্থা। আজকে পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে, কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। এখন থেকে মোবাইল কোর্ট পরিচালনায় আয়নার মতো স্বচ্ছতা আনার পরামর্শ দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা নয়, বরং সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বুধবার সকালে রাজধানী তেজগাঁয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি কথা জানান। সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাস্তা থেকে দ্রুতই ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহারের তাগিদ দেন তিনি। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে 10,000 হেলমেট বিতরণ করা হবে বলেও জানান। এ সময় সড়ক দুর্ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাদের সহায়তা দিতে বিআরটিএকে নির্দেশনা দেন উপদেষ্টা। পরে বিআরটিএ নির্বাচিত দেশের 16 জন দক্ষ গাড়ি চালকদের পুরস্কার ও মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আমরা বিআরটিএকে একটা নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে এটাকে একটা সেবামূলক সংস্থায় পরিণত করতে চাই। তো এখন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনি একটা প্রশিক্ষণ নিতে হবে কোনো একটা স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে। লাইসেন্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এই জন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে, এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এবং আপনি যখন প্রশিক্ষণ নেবেন তা আপনার তো আয় থাকবে না, সেই জন্য আমরা প্রশিক্ষণ একটা ভাতা আপনাদেরকে দেব।
পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদের কন্যা লামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩ আসামির মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সির ১৩ বছর ও ইমরানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলফার শিরিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা গেছে ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় জুলাই শহীদের কন্যা লামিয়া। তিনি নিজেই বাদী হয়ে ৩ আসামির বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লে লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এম. জেলানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ সহ অবস্থানের দেশ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। জেলানী বলেন, তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গা উৎসবে দলের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এতে দুর্গা উৎসব নির্বিঘ্ন ও উৎসব মুখর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। দুপুরে চট্টগ্রাম মহানগরীর বাদামতলী মোড়ে কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে শ্রমিক নেতারা জানান, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে ১ নভেম্বর গণ অনশনের ডাক দিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুম হত্যা মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। তত্ত্বাবধায়ক সরকার চায়নি বিএনপি, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেছে, জানালেন আইন উপদেষ্টা। কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না কমিশন, জানালেন সিইসি। মাঠ প্রশাসনকে বেআইনি নির্দেশনা দেয়া হবে না। অস্ত্র সমর্পণ না করলে হামাস নির্মূলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় সশস্ত্র বাহিনী পাঠাতে রাজি, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।